দাপুটে তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে এলাকা কাঁপত। আজকে সেই এলাকার মহিলারা কার্যত মাথা ন্যাড়া করে গলায় জুতোর মালা পরিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে এই হচ্ছে গিয়ে অবস্থা আপনারা করেছেন, তৈরি করেছেন। আজকে সেই ছবি আমাদেরকে দেখতে হচ্ছে। মানে এটা বুঝতে পারছেন তো যে তৃণমূল কংগ্রেস তাদের পায়ের তলার মাটি শুধু হারাননি, যে ন্যূনতম সম্মান একটা রাজনৈতিক দল পাওয়া উচিত বা তাদের নেতাদের পাওয়া উচিত, সেই সম্মানটাও তারা হারিয়ে ফেলেছে। কি জয়ন্তদা? একদম। দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিল তৃণমূল। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আমরা কি দেখলাম, যে বিভিন্ন জনসংযোগের প্রক্রিয়া, বিভিন্ন প্রকল্প যেগুলোর মাধ্যমে জনসংযোগ তারা বিস্তার করবে। সেখানেও আমরা দেখলাম কি, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক কারা? মহিলারা। কাদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে? পুরুষ মানুষের। জনসংযোগ বিস্তার হচ্ছে, পুরুষ মানুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাচ্ছে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে। আচ্ছা, বিধবা ভাতাও পাচ্ছে? বিধবা ভাতাও পুরুষ মানুষ পাচ্ছে। আচ্ছা, এটা গেল এক। দুই, ভোটের জাস্ট আগে আরেকটা নতুন প্রকল্প কি হলো? পাড়ায় সমাধান। আমার 38 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে পাড়ায় সমাধানের অন্তর্গত। সেই পাড়ায় সমাধানের আমরা যে কাজের বহর দেখলাম, যেটা ইলেকশনের আগে শুরু হয়েছিল, ইলেকশন শুরু হতে আবার সেই কাজ বন্ধ হয়ে গেল। 10 লাখ টাকার কাজ তো হয়নি, কিন্তু 10 লাখ টাকার বিল কন্ট্রাক্টর জমা দিয়ে দিল। পাড়ায় সমাধান মানে ভোটে যাওয়ার আগেও পর্যন্ত চুরি করার সুযোগ এরা 1 ইঞ্চিও ছাড়েনি। আর এই বালতি দেখাচ্ছেন, বালতিটাও তো সরকারি প্রকল্পের অন্তর্গত, যে সবুজ বালতি নীল বালতি। আমার পাশের ওয়ার্ড 27 নম্বর ওয়ার্ড জোড়াসাঁকো বিধানসভারই অন্তর্গত, কলকাতায় 27 নম্বর ওয়ার্ড। কৈলাস বস্তিতে চলে যান, কাউন্সিলর মীনাক্ষী গুপ্তা। মীনাক্ষী গুপ্তার বাড়ির ঠিক সামনে রাস্তার উপরে আরেকটা 3 তলা বাড়ি রয়েছে, যেটা ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে। শোনা যায় যে তার স্বামী, তারই মানে তিনি লোকাল প্রমোটার ডেভেলপার, তারই ওই বাড়ির সম্পত্তির মালিক। সেখানে রাস্তা থেকে দাঁড়িয়ে দেখতে পাবেন দোতলায়, মানে ইনকমপ্লিট বাড়ি তো, দেওয়াল গাঁথনি হয়নি, দোতলায় ভর্তি এরকম সবুজ আর নীল রঙের বালতি স্তূপ। কি অবস্থা! গত 5 বছর ধরে। এটা তো আপনি তো একটা সাধারণ জিনিস দেখালেন। আজকে তৃণমূলের নেতাদের এই অবস্থা হয়েছে যে শাড়ি স্তূপের মধ্যে নিজেকে লুকোতে বাধ্য হচ্ছে। তার মানে এরা প্রয়োজন হলে শাড়ি পরে ঘোমটার তলায় খামটা নাচতো, এদের দ্বিধাবোধ করবে না। আজকে এই পর্যায়ে এই দলটা চলে গেছে, ভাবতেও অবাক লাগে যে কি প্রতিশ্রুতি, সমর্থন করে, কি প্রতিশ্রুতি ওইভাবে নাড়া করাকে সমর্থন করে। জয়ন্তদার কথা বলুন, বাড়ি পরিয়ে হাতে চুরি দিয়ে তাহলে পরে ঘোরা সমর্থন করেন। মানুষ আজকে দিশেহারা। আর মাটি হাইকোর্টে তো অবজারভেশন করেছে, হাইকোর্টে তো বলছে এগুলো অন্যায়। এই ধরনের পদ্ধতি মধ্যযুগে হতো, এই মধ্যযুগীয় কালচার। আজকে আপনি বলছেন হাইকোর্ট বলছে অন্যায়, তাহলে তো সেই ক্ষেত্রে বলতে হবে যে পুলিশ যাদেরকে কোমরে দড়ি দিয়ে উনি ঠিকই বলেছেন, এগুলো মধ্যযুগীয়, এগুলো মধ্যযুগীয়। এই মধ্যযুগীয় আনলোকে বাংলার বুকে এটা কি বার্তা যাচ্ছে? এই মধ্যযুগীয় বার্তা যাচ্ছে। রাজনীতি শেষ হয়ে যায় না, রাজনীতি ঘুরচক্রাকারে ঘুরতে থাকে। একে দোষে দুষ্ট এই মধ্যযুগকে টেনে আনলো কারা? মধ্যযুগীয় বিবরণ বলছেন, এসব মধ্যযুগীয় ঘটনা। মধ্যযুগটাকে বাংলায় টেনে আনলো কারা? মধ্যযুগকে প্রাসঙ্গিক করলো কারা? বাংলায় বামেরা। যদি তাই হতো তাহলে সরাসরি আপনারা আরো 34 বছর ক্ষমতায় থাকতে পারতেন। আসলে মুশকিলটা কি জানেন? আপনারা এত নির্লজ্জ। তবু আমি আপনাকে হ্যাটস অফ করি, আপনার দলের প্রতি আনুগত্য অসামান্য। মানে এই স্তরের নির্লজ্জ আমি খুব কম দেখেছি, কিন্তু আপনার দলীয় আনুগত্যকে স্যালিউট। এবং একই সঙ্গে এটাও বলি, বাংলার মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছেন, তবু শিক্ষা দিতে পারেননি। আপনাদের মতো মানুষ 2 কোটি 41 লক্ষ মানুষ ভোট দিয়েছে, আপনারা যে 41% ভোট দিয়েছে, তাদেরকে অপমান করছেন কেন? এই হোয়াট অ্যাবাউটারি ছাড়া না, তাদের অপমান করছেন কেন? 15 বছর কোনো অধিকার নেই আপনাকে। আপনাদের অপশাসন বিষয়ে প্রশ্ন করা হয়েছে, আপনারা 34 বছর দেখিয়েছেন, দিল্লি দেখিয়েছেন, গুজরাট দেখিয়েছেন, ইউপি দেখিয়েছেন। আজ পশ্চিমবঙ্গে এত প্রবলভাবে প্রত্যাখ্যাত হওয়ার পরেও নিজেদের দেখে শিক্ষা নিচ্ছেন। 41% ভোট পেয়েছে, অদ্ভুত ভাবে আপনারা প্রত্যাখ্যাত। এই মানুষ 2 কোটি 60 লক্ষ মানুষ ভোট দিয়েছে।
তাদেরকে এখন অস্বীকার করেন? জনপ্রিয় একটি দল চতুর্থ স্থানে নেমে আসে, তবু দেখুন আপনি যে বিষয়ে জাজমেন্টাল হচ্ছেন না, যে কেন এদেরকে যদি না প্রকাশ্যে এইভাবে যদি বিষয়টা না হয় না, জনরোষ আরো ব্যাপকভাবে বিস্ফোরিত হবে। আপনাদের নেতা মদন মিত্র বলেছিলেন শেষের সেদিন ভয়ঙ্কর। সত্যি সত্যি আপনারা যে কজন মদন এখনো মিত্রের পর্যন্ত গাড়িতেও ডিম ছোড়া হয়েছে। সেটাও পারতেন না। অমিতাভ দা। মদন মিত্রকে দিয়ে আপনাকে জাস্টিফাই করতে হচ্ছে। কিন্তু মুশকিলটা কি জায়গায় জানেন তো, আপনারা জানেন না জনরোষ কি আগ্নেয়গিরির উপরে আপনারা এখন মানে পেছন শেখছেন। সত্যি সত্যি বলছি, একেবারে ছাড়কার হয়ে যেতেন আপনারা। তবু এখনো পুলিশ প্রশাসনকে, যেহেতু এই সরকার বেশ খানিকটা মানে শক্তি দিয়ে রেখেছে, ক্ষমতা দিয়ে রেখেছে, এরা আপনাদেরকে আড়াল করে অন্তত ঠিকঠাক তৃণমূল ওই সংস্কৃতিতে বিশ্বাস করে না, তৃণমূল লবিনী সংস্থা নয়। না, আমরা ওই সংস্কৃতি বিশ্বাস করি না। আপনাদের নিজেদের সাজানো, তার অধিকাংশ আপনাদের নিজেদের সাজানো। না হলে বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কোন দিনে কেন সোনারপুর যাবেন যার পরদিন ওনাকে সিআইডি বা ইটটা কিভাবে ছুঁড়েছিল দেখেছিলেন? প্রাণ সংশয় হতো। মানে ইটটা দেখেছিলেন কি? বিজেপি নেতা যারা ছুঁড়েছিল, ঢুকতে পারবেন না, কোন একটা নার্সিং হোমের খাঁচায় ঢুকে পড়া যায়। যখন সেই নার্সিং হোম গুলো ভর্তি ছিল না, যে যে চিত্রনাট্যটা কোনোদিন মানে সম্ভব নয়, যেই চিত্রনাট্যটার ওপর উনি ভর করে সিআইডির প্রশ্নবান এবং গ্রেফতারি এড়ানোর চেষ্টা করেছিলেন। দুর্বল চিত্রনাট্য ছিল অমিতাভ দা। হ্যাঁ, এটা সবাই বোঝে ওনারা ছাড়া লোক হাসানো চিত্রনাট্য এটা ছিল। আমি বলছি যে তৃণমূল দলের তৃণমূল স্তর থেকে কিভাবে মন্ত্রী স্তর পরিণত হয়েছে। তৃণমূল স্তরে চোর মানে পঞ্চায়েত স্তরে যারা চোর, বালতি চোর, পুকুর চোর, নদীর পার চোর, আমি অনুরোধ করবো জয়ন্তদা, সেখান থেকে যাতে আমরা আজকে তারা ডাকাতে আমি বলছি রাহুল